হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব বা কথা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিপ্টো ট্রেডিং নিয়ে। তো কেন ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কথা বলবো, তার কারণ হচ্ছে যে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসে এবং অনেকেই আমাকে এটা বলেন যে আমি ক্রিপ্টো ট্রেডিং কীভাবে করব, ক্রিপ্টো ট্রেডিং করে আমি পয়সা বানাতে চাইছি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন জনের আসে, প্রচুর কোয়েশ্চেন্স আসে আমার কাছে। তো সেই কোয়েশ্চেন্সগুলোকে অ্যাড্রেস করার জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়াতে বসে যদি আপনি ক্রিপ্টো ট্রেডিং করেন, প্রথম কথা হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি ট্রেডিংটা সফলভাবে করতে পারেন এবং ক্রিপ্টো ট্রেডিংটা করে আপনি পয়সা বানাতে পারছেন এবং আপনি একজন প্রফিটেবল ট্রেডার, তাহলে ইন্ডিয়াতে বসে কিন্তু এই জিনিসটা আপনি সঠিকভাবে করতে পারবেন না। কেন করতে পারবেন না? না, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন ক্রিপ্টো ট্রেডিং করছেন, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছেন বা যে সমস্ত কি বলবো ব্রোকারগুলোকে আপনি অ্যাকচুয়ালি ইউজ করছেন, সেই প্রত্যেকটা ব্রোকার কিন্তু অনেকটাই আছে যারা নন রেগুলেটেড হওয়ার জন্য কি হয় না, পয়সা ডিপোজিট করার পর আপনি উইথড্র করতে পারেন না। ওকে, ইনিশিয়ালি প্রথম দিকে এই জিনিসটা কোনো সমস্যা হয় না, কিন্তু পরবর্তীকালে যখন 2 বছর 3 বছর হয়ে যায় এক একটা ব্রোকারের, তখন তারা কিন্তু উইথড্রয়াল বন্ধ করে দেয়। এটা ওয়াজিরেক্স থেকে শুরু করে প্রচুর এমন ব্রোকার আছে যেগুলোতে আমরা দেখেছি যে 2-3 বছর ওয়ার্ক করে ভালো, তারপরে তারা নিজেরাই ধীরে ধীরে গুটিয়ে দেয় পুরো বিষয়টা থেকে। তো এই টাইপের সিচুয়েশানস যদি হয়, প্রথম কথা ব্রোকারের দিক থেকে আপনার রিলায়েবিলিটি আপনি পাচ্ছেন না, দ্বিতীয় কথা হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে নয়। পরে বিষয়টা হচ্ছে তা সত্ত্বেও লোকে করে কেন? লোকে করে একটাই কারণে, কারণ এই স্পেসটা হচ্ছে সেবির আওতার বাইরে। সেবির আওতার বাইরে হয়ে যাওয়ার জন্য কি হয়, আমি যদি প্রচুর সংখ্যক ট্রেডারকে নিয়ে ভুলভাল বোঝাই, ভুলভাল পয়সা এদিক ওদিক করি, তাহলে আমাকে ধরার কেউ নেই। তো এই জন্য প্রচুর এমন ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে যারা সেই বিষয়টাকে কন্টিনিউয়াস পুশ দিতে থাকে এবং এই জায়গাটাতে প্রচুর সংখ্যক লোক আছেন যারা কিন্তু ট্র্যাপড হন। তো এই টাইপের বিষয়গুলো থেকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ধরে নিচ্ছি যে এই সমস্ত জিনিস একদম ঠিকঠাক হচ্ছে আপনার জন্য এবং আপনি নিজে কোনো একটা ভালো ব্রোকার পেয়েছেন, যে ব্রোকারটা আপনার হয়ে ঠিকঠাক পে আউট দিচ্ছে, আপনি পয়সা পাচ্ছেন ইত্যাদি, আপনি নিজেও খুব ভালো ট্রেড করছেন। ওকে, এবং ট্রেড করে আপনি প্রফিটেবল ট্রেডার, খুব ভালোভাবে আপনি পয়সা বানাতে পারছেন। আপনার যদি সিচুয়েশনসটা এরকম হয়, তাও আপনি পয়সা বানাতে পারবেন না ইভেনচুয়ালি ইন্ডিয়ান মার্কেট থেকে বা ইন্ডিয়াতে বসে ট্রেড করে। কেন? তার কারণ হচ্ছে এখানে ট্যাক্সেশন সিস্টেম। ক্রিপ্টোর জন্য যে ট্যাক্সেশন সিস্টেমটা ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে এসছে, সেই সিস্টেমটা হচ্ছে পুরোপুরিভাবে 30%-এর কাছাকাছি ট্যাক্স। এখন 30% ট্যাক্স বলতে কী বোঝায় না, এখানে ট্যাক্সের কিছু রুলস আপনাকে আগে থাকতে বুঝতে হবে। মনে করুন আপনি দুটো ক্রিপ্টো পেয়ারে ট্রেড করছেন, একটা হচ্ছে ইথেরিয়াম আর একটা হচ্ছে বিটকয়েন। এখন বিটকয়েনে যখন আপনি ট্রেড করছেন, বিটকয়েনে হয়তো ট্রেড করে আপনি কথার জন্য বলছি 2 লক্ষ টাকা তৈরি করলেন, ঠিক আছে? তো 2 লক্ষ টাকা আপনি প্রফিট করলেন সারা বছরে ট্রেড করে। আর ইথেরিয়ামে ট্রেড করলেন, ইথেরিয়ামে ট্রেড করে দেখা গেল আপনি 1 লক্ষ টাকা লস করেছেন, ঠিক আছে? তো আপনি হয়তো ভাবছেন যে ক্ষেত্রে 2 লক্ষ টাকা প্রফিট, এই দিক থেকে 1 লক্ষ টাকা লস, তার মানে আপনার নেট টু নেট 1 লক্ষ টাকার প্রফিট, তার উপরে আপনার 30%-এর ট্যাক্স বসবে, দিয়ে 70,000 টাকার মতো আপনার বাড়িতে আসবে। এই হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, আপনি হয়তো এটা ভাবছেন, কিন্তু এই জিনিসটা আপনার সাথে হবে না। কেন? না, ইন্ডিয়ান গভর্নমেন্টের এখানে এই রুলটাই আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে কি বলছে, যে আপনার যে লস হয়েছে তার উপরে কোনো ট্যাক্স তো থাকছে না, ঠিক আছে ফাইন, কিন্তু যে প্রফিটটা হয়েছে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না লসের টাকা থেকে। অর্থাৎ 2 লক্ষ টাকা এই যে আপনি প্রফিটটা বানালেন, এইখানে যে আমি অ্যাডজাস্টমেন্টটা প্রথমে করছিলাম যে 1 লক্ষ টাকার লসটাকে কেটে দিলাম, এই অ্যাডজাস্টমেন্টটা করা যাবে না। অর্থাৎ 2 লক্ষ টাকার ওপর আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। তো 30% যদি 2 লক্ষ টাকার ওপর ট্যাক্স হয়, তাহলে সেটা গিয়ে দাঁড়ায় 60,000। অর্থাৎ আপনার 1,40,000 টাকা বিটকয়েন থেকে নিট টু নেট প্রফিট আসবে, আর এই দিক থেকে 1 লাখ টাকার মতো আপনার লস আসবে হচ্ছে আপনার ইথেরিয়াম থেকে। তো সুতরাং 2 লক্ষ টাকা প্রফিট করা সত্ত্বেও আপনার বাড়িতে আসবে অ্যাকচুয়ালি 40,000 টাকা। তো সুতরাং এই যে স্পেসটা রয়েছে, এই স্পেসটার মধ্যে অ্যাকচুয়ালি যে ঘটনাটা হচ্ছে আপনার সাথে,
সেটা হচ্ছে যে আপনি কিন্তু কিছুতেই এখান থেকে বড় পয়সা যে বানানোর ব্যাপারটা থাকছে সেই ব্যাপারটা কিন্তু আপনার কিছুতেই থাকছে না, কারণ এর ট্যাক্সেশন সিস্টেম এতটাই বেশি এবং তার সাথে সাথে এই জাতীয় মানে সিচুয়েশনসগুলো এমনভাবে তৈরি হয়েছে। এখন ক্রিপ্টো মার্কেটে বেশিরভাগজন ট্রেড করতে কেন যায়? ক্রিপ্টো মার্কেটে এই কারণেই বেশিরভাগজন ট্রেড করতে যায়, কারণ এটা হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের বাইরে। আর দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানে বড় বড় মুভমেন্ট পাওয়া যায়, অর্থাৎ ভোলাটিলিটি পাওয়া যায়। যে সমস্ত ট্রেডাররা তারা নিফটির সামান্য 1.5% ভোলাটিলিটি মানে ডেলি হজম করতে পারে না, তারা ক্রিপ্টোর 5% ভোলাটিলিটি ডেলি যদি হজম করতে যায় সেই জায়গায় লস করবে, এটা অবধারিত। তো সেই কারণে কি হয় যে প্রফিটেবল হলেও আপনার প্রফিটের অ্যামাউন্ট অনেক কম হবে ক্রিপ্টোতে কম্পেয়ার টু আদার। এখন যদি আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে দুবাইতে বসে ট্রেড করেন বা অন্য কোনো কান্ট্রিতে বসে ট্রেড করেন যেখানে এই টাইপের সিস্টেম নেই, অর্থাৎ এই টাইপের ট্যাক্সেশন সিস্টেম নেই, সেখানে বসে ট্রেডটা করে কিন্তু আপনি পয়সা বানাতে পারেন ইজিলি। বাট ইন্ডিয়াতে বসে এই জিনিসটা করতে গেলে আপনি রিস্ক প্রচুর বেশি নিচ্ছেন। প্রথম কথা হচ্ছে ব্রোকারের একটা রিস্ক নিচ্ছেন, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে রিস্কটা নিচ্ছেন সেটা হচ্ছে আপনার এই কি বলে ট্যাক্সেশনের একটা বড় রিস্ক থাকছে, এবং এত রিস্ক নেওয়ার পরেও রিওয়ার্ডটা ঠিকঠাক থাকে না। তো সেই কারণে এই জায়গাটাকে একটু আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। এখন আমি আজকে কেন এই প্রসঙ্গটা তুললাম তার কারণ হচ্ছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে যে ইনকাম ট্যাক্সের রিপোর্ট এসছে সেখানে দেখা যাচ্ছে 48 লক্ষ লোককে যারা ক্রিপ্টো ট্রেডিং করেছেন অথচ ট্যাক্স দেননি, তাদের প্রত্যেকের কাছে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ এসছে। তো এই নোটিশটা যাতে আপনার কাছে না আসে, আর এলে এই রিজনটা কী কারণে আসছে সেই বিষয়টাকে এক্সপ্লেন করার জন্যই আজকের এই ভিডিওটা ছিল। সুতরাং যে ট্রেডিং সিস্টেমে আপনি করুন না কেন তার পুঙ্খানুপুঙ্খ জেনে নেবেন, আদারওয়াইজ পরবর্তীকালে প্রফিটেবল ট্রেডার এবং ইনভেস্টার হলেও আপনার কিন্তু প্রচুর কমপ্লেক্সিটি ফেস করতে হতে পারে। যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনি কিছু জিনিস বুঝতে পারলেন যে মানে কি করা উচিত আপনার, বা আদৌ আপনি যদি প্রফিট করেন তাহলেও বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করা উচিত। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।